নিটল ডাটা নিবেদিত ডিবিসি নিউজের নিয়মিত আয়োজন সংবাদ সম্প্রসারণে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি মজুমদার জুয়েল। দিনে বাছাই করা সংবাদ এবং এর পর্যালোচনা নিয়ে সংবাদ সম্প্রসারণে আজ অতিথি হিসেবে অনলাইনে যুক্ত আছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের টেলিভিশন, ফিল্ম অ্যান্ড ফটোগ্রাফি বিভাগের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান অধ্যাপক ডক্টর শফিউল আলম ভূঁইয়া এবং দৈনিক সমকালের উপদেষ্টা সম্পাদক আবু সাইদ খান। দুজনকে স্বাগত জানাই সংবাদ সম্প্রসারণে। আগে জানিয়েছি আমাদের সঙ্গে আজকে অতিথি হিসেবে অনলাইনে যুক্ত আছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের টেলিভিশন, ফিল্ম অ্যান্ড ফটোগ্রাফি বিভাগের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান অধ্যাপক ডক্টর শফিউল আলম ভূঁইয়া এবং দৈনিক সমকালের উপদেষ্টা সম্পাদক আবু সাইদ খান। সংবাদ সম্প্রসারণে আপনাদের দুজনকে আবারও স্বাগত জানাই। আবু সাইদ খানকে দিয়ে শুরু করি। আজকে মহাসড়কের নিয়ে অনেক চিন্তা ছিল আমাদের, মোটামুটি ঈদযাত্রা কি হয় না হয়, কত ভোগান্তি হয়, কিন্তু আজকে পর্যন্ত তেমন কোনো ভোগান্তি আমরা দেখতে পাইনি। এটা বিগত বছরগুলোতেও মনে হয় গত কয়েক বছর ধরে টানা এই টেনশনটা বিশেষ করে মিডিয়ার কাছে খুব ছিল, সেটা হচ্ছে না। এটাতে অবশ্যই সরকারকে তো একটা শুভেচ্ছা দিতেই হয়, কি বলেন আপনি? হ্যাঁ, এটা তো দেয়াই যায়, কিন্তু প্রশ্নটা হচ্ছে যে আমরা তো শেষ পর্যন্ত দেখতে চাই। আর একটা হচ্ছে যে কিছু তো উন্নতি ঘটেছে, বিশেষ করে পদ্মা সেতু হওয়ার পরে তো দক্ষিণ অঞ্চলের 21টা জেলা যোগাযোগটা সহজ হয়েছে। বিশেষ করে সেখানে তো দুটো রুট, একদিকে আহ মানে গাবতলী, আরিচা গাবতলী এই রাস্তা তো চালু চালু আছে। অপরদিকে আমরা লক্ষ্য করছি যে পদ্মা সেতু দিয়েও বেশিরভাগ বাস ট্রেন যাচ্ছে, আবার সঙ্গে ট্রেনও যুক্ত হয়েছে। এটা ইতিবাচক দিক। কিন্তু নর্থ বেঙ্গলের ক্ষেত্রে কিন্তু একই রুট রয়ে গেছে। এই ক্ষেত্রে এখানে একটা চাপ পড়ে। গতবার আমরা দেখেছি যে নর্থ বেঙ্গলের একটা চাপ পড়েছে এবং চিটাগাঙে যেহেতু বাণিজ্যিক ভাবে যোগাযোগ রয়েছে, চিটাগাঙে রাজফলক চাপ পড়ে। তো এখানে ট্রেন যোগাযোগটাকে আরো সুলভ করা দরকার পাশাপাশি। তবে আমরা আশা করতে চাই যে সহজে তারা যাতায়াত করতে পারবে। কিন্তু সমস্যাটা তো সেখানে না। যে সমস্যাটা আমরা লক্ষ্য করছি যে বাসের ভাড়া বেড়ে গেছে 1.5 গুণ 2 গুণ। ট্রেনের বিষয়টা এখনো স্পষ্ট না। তো প্রতিবারই আমরা দেখি যে ট্রেনে বাইরে কালোবাজারিতে টিকিট বিক্রি হয়। এবার কি অবস্থা এখন পর্যন্ত জানি না। তো এই অবস্থাগুলোকে করা দরকার। নিরাপদ সড়ক মানে হচ্ছে যে তারা সহজে নিরাপদে যেতে পারবে এবং অতিরিক্ত ভাড়াও যেন তাদের পর আদায় না করা হয়, সেই বিষয়গুলোর দিকেও নজর দেওয়ার দরকার। কিন্তু অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগ কিন্তু ইতিমধ্যে উঠে এসেছে, পত্রপত্রিকা মিডিয়াতে তো প্রকাশিত হয়েছে। আমার মনে হয় এই বিষয়টাকে নজর দেওয়া দরকার এবং আমাদের সামনে তো আরো 3-4 দিন সময় আছে, এটা সুবিধা হবে। আর একটা হচ্ছে যে যেটা হলো যে ছুটিটা একটু যদি দীর্ঘমেয়াদী হয়, বিশেষ করে গার্মেন্টস ইত্যাদি, এবং সেই ক্ষেত্রে গার্মেন্টসে অন্যান্য জায়গা দীর্ঘমেয়াদী ছুটি আছে, বড় ছুটি হলে তখন রাস্তার পর চাপটা কম পড়ে। তো এই জন্য শিল্প কলকারখানায় এই ছুটিটার ব্যাপারও আমার মনে হয় যে গত কয়েক 2-3 বছর ধরেই এই ব্যাপারটাকে নজর দেওয়া হয়েছে, এবারও এটা বিবেচনায় রয়েছে। তো আমরা ভালোই ভালোই আমরা এই যাত্রা শুভ হোক, এটা ভালো হোক, এটি আমরা কামনা করি। না, অবশ্যই অবশ্যই। তারপরে এবারে যেহেতু সরকার 8 এবং 9 তারিখ যেহেতু ছুটি দেয়নি শফিউল আলম ভূঁইয়া, সেক্ষেত্রে ঐচ্ছিক ছুটির একটা ব্যবস্থা ছিল। ঐচ্ছিক ছুটির কারণে অনেকেই চলে গেছে এবং 3 তারিখ থেকে ট্রেনের যাত্রা শুরু হয়েছে। ঈদ যাত্রা যদি বলি, 11 তারিখে ঈদ যদি ধরি, 3 তারিখ মানে তো দীর্ঘ সময়, মাঝখানে দুটো কর্মদিবস। আবার আপনি খেয়াল করতে থাকবেন যে এই গার্মেন্টস শিল্প কারখানার শ্রমিকদের জন্য কিন্তু অতিরিক্ত 3টি ট্রেনের ব্যবস্থা রাখা হয়েছে গাজীপুর থেকে, যেটি কালকে থেকে চলবে। সেটিও তো একটা উদ্যোগ। অবশ্যই না, আপনি যেটা বলছিলেন যে আমরা তো কোনো সমস্যা হলে সরকারকে দায়ী করি, যথার্থভাবেই দায়ী করি। তো যদি ব্যবস্থাটি ভালো চলে অবশ্যই সরকারকে আমাদের প্রশংসা করতে হবে। এবং এখানে একটা জিনিস উল্লেখযোগ্য যে গত কয়েক বছর ধরে সরকার যে বিভিন্ন হাইওয়েতে কাজ করছে, হাইওয়ের প্রস্থ বাড়ানোর চেষ্টা করছে, লেন বাড়ানোর চেষ্টা করছে, সেগুলোর অনেকগুলোই কিন্তু সম্পন্ন হয়ে এসছে। যেমন ধরেন যে সমস্ত জায়গায় কাজ হচ্ছিল, অনেক জায়গায় কাজ কমে গেছে। এবং আপনি যদি ঢাকা শহরের বাইরে যান, আপনি বিশেষ করে যোগাযোগ অবকাঠামোর ক্ষেত্রে আমাদের কিন্তু ঈর্ষণীয় সাফল্য আছে। যে কত জায়গায় যে আপনার ফ্লাইওভার হয়েছে, কত জায়গায় যে ওভারব্রিজ হয়েছে, এটা একেবারে কল্পনাতীত ব্যাপার বাংলাদেশে। তো সেই সুফলটা এখন পাওয়া যাচ্ছে যেহেতু রাস্তাঘাটগুলো ভালো, রাস্তাঘাটগুলো আগের চাইতে চওড়া। তো এবং আরো কিছু কিছু জায়গায় কাজ বাকি আছে, তো সেগুলো যখন সম্পন্ন হবে
তখন কিন্তু আপনার এই ঈদ যাত্রায় এত লোক যেখানে একসাথে চলাচল করে সেটাতে অনেক স্বস্তি নিশ্চিত করা যাবে। পাশাপাশি আপনি যেটা বললেন যে সরকার বিশেষ ট্রেনেরও ব্যবস্থা রেখেছে, ট্রেনের ম্যানেজমেন্ট চেষ্টা করছে যে ঈদের সময়ে ভালো সুবিধা যাতে দেয়া যায়। তবে বিশেষ করে কোনো কোনো ক্ষেত্রে বিলম্বে ট্রেন ছাড়ার একটা অভিযোগ কিন্তু এখনো একটু একটু পাওয়া যাচ্ছে। তো সেটাও যদি ঠিক করে নিয়ে আসা যায় যে ট্রেন যদি যথাসময়ে ছাড়ে এবং যথাসময়ে স্টেশনে পৌঁছায়, তাহলে সেক্ষেত্রে মানুষের ঈদ যাত্রা আরো আরো সুন্দর হবে। এবং আমরা চাই যে মানুষের ঈদ যাত্রাটা নিরাপদ হোক, কারণ এই ঈদের সময়টাতে, দুই ঈদের সময়ে বিশেষ করে বাংলাদেশে প্রায় লক্ষ লক্ষ মানুষ তাদের গ্রামের বাড়িতে ছুটে যান তাদের পরিবার পরিজনদের সাথে ঈদ করার জন্য। তো যেহেতু সবাই একসাথে ছোটেন, রাস্তাঘাটে যানবাহনে গাড়ি ঘোড়া এক ধরনের ব্যাপক চাপ তৈরি হয়, দুর্ঘটনার আশঙ্কা থাকে। এখনো পর্যন্ত কোনো দুর্ঘটনা সেইভাবে আমরা খবর পাইনি। আমরা বিশ্বাস রাখতে চাই যে যে দুর্ঘটনাবিহীন ভাবে মানুষ ঈদ যাত্রায় তাদের বাড়ি যাবেন এবং ঈদ করে আবার যারা ঢাকা শহরে ফিরে আসবেন। সরকার তার চেষ্টা অব্যাহত রেখেছে, পুলিশ বাহিনীও বলছে যে তারাও তাদের লোকজনকে নিয়োজিত রাখবে যাতে কোনো ধরনের সমস্যা না হয় যাত্রায়। তো এখনো পর্যন্ত সবকিছু ভালো। তবে শফিউল আলম ভাই একটা জায়গায় আপনাকে আপনার সাথে একটু আপনাকে ধরেই দিতে চাই, সেটা হচ্ছে দৃশ্যমান উন্নতি। যদি আমি বলি দৃশ্যমান উন্নতি, আপনি নিশ্চয়ই ব্যাখ্যা করবেন। ফেরিতে আমরা প্রতিটা ঈদের 7 দিন 8 দিন আগ থেকে আমরা যে রিপোর্ট করা শুরু করতাম যে হাজার হাজার যানবাহন মানুষ দুর্ভোগ, আর ট্রেনের টিকিটের জন্য সারা রাত ধরে জেগে থেকে লাইন ধরে, এই দুইটা দৃশ্য কিন্তু এবার একদমই নাই। যদিও ট্রেনে কিছু নাই, কেন এটার কিছুটা ব্যাখ্যা সাইদ ভাই দিয়েছেন যে পদ্মা সেতু হওয়ার ফলে আপনার এখন তো বাংলাদেশের বলা যায় যে বড় বড় হাইওয়েতে কোথাওই সেভাবে ফেরি নাই। ফেরি ছাড়া আপনি যাতায়াত করতে পারছেন। আমি আমার ছোটবেলায় যখন আমার গ্রামের বাড়িতে যেতাম, আমার মনে পড়ে যে ফেরির জন্য কয়েক ঘন্টা লাইনে থাকতে হতো। আবার কখনো গাড়ি ফেরিতে উঠতে পারতো, কখনো উঠতে পারতো না। তো এখন সেই ফেরির ব্যবস্থাটা একেবারেই নেই। বিশেষ করে পদ্মা সেতু হওয়ার পরে যে দক্ষিণ অঞ্চলের সাথে যোগাযোগটা এত স্মুথ হয়েছে, তারপরে এদিকে আপনার বঙ্গবন্ধু সেতু এবং বঙ্গবন্ধু সেতুর পাশাপাশি এখন রেল সেতু নির্মাণ হচ্ছে, উত্তরবঙ্গের সাথে যোগাযোগটা ভালোভাবে হয়েছে। আর এদিকে আমাদের ঢাকা চিটাগাং হাইওয়েতে তো ফেরি অনেক বছর আগেই উঠে গেছে। তো সেইটা, আর বিশেষ করে এবার ট্রেনের টিকিট যেটা অনলাইনে ছাড়া হয়েছে, হ্যাঁ অনলাইনে আপনার প্রায় লক্ষ লক্ষ হিট পড়েছে 10-15 মিনিটের মধ্যে, এবং 15 মিনিটের মধ্যে টিকিট শেষ হয়ে গেছে যেই দিনে। সেটা কিছু কিছু সমস্যা হচ্ছে, কিন্তু এই সমস্যাটা আগে যেটা যে কমলাপুর রেল স্টেশনে মানুষ গিয়ে রাতে লাইন দিত, বা কেউ কেউ ভোরবেলায় গিয়ে লাইন দিয়ে সারাদিন দাঁড়িয়ে থেকে টিকিট পেত বা পেত না। কখনো কখনো দেখা যেত যে আপনার সিরিয়াল যখন আসলো কাউন্টারে সব টিকিট শেষ। তো এবার সেই জায়গায়ও আমরা একটা শুভ অবস্থাপনা দেখেছি। তো এই অনলাইন সিস্টেমটাকে যদি আরো শক্তিশালী করা যায়, নিরাপদ করা যায়, কারণ অনলাইন সিস্টেমের সমস্যা হচ্ছে হ্যাকিং হতে পারে, সাইবার অ্যাটাক হতে পারে, তারপরে কেউ কেউ এটাকে ম্যানিপুলেট করার চেষ্টা করতে পারে। এই ধরনের ব্যবস্থাগুলো যদি আমরা মাথায় রেখে একেবারে আমাদের ট্রেন সিস্টেমটাকে যদি উন্নত বিশ্বের মতো করা যায়, যেটা শুরু হয়েছে, যে টিকেটিং সিস্টেমটা অনলাইনে অনেক আগে থেকে টিকিট ছাড়া হয়েছে, আর চলাচলের ব্যবস্থাটা একটু সহজ করা, আরো বাড়ানো, সেগুলো যদি করা যায় তাহলে আরো দুর্ভোগ কমে যাবে। যে আমরা আশা করি দুর্ভোগ যেন না হয়, ঈদের যাত্রাটা দুর্ভোগ না হোক, হাসি খুশিতে যাক মানুষ, হাসি খুশিতে ঢাকায় ফিরে আসুক, মানে কর্মস্থলে ফিরে যাক। একটা বিরতি নিয়ে ফিরে আপনাদের সঙ্গে আলোচনায় আবার যুক্ত হচ্ছে। দর্শক, নিটোল টাটা নিবেদিত সংবাদ সম্প্রসারণের একটা বিরতি, সঙ্গে থাকবেন। বিরতির পর আবারও স্বাগত নিটোল টাটা নিবেদিত সংবাদ সম্প্রসারণের সঙ্গে আছেন অধ্যাপক ডক্টর শফিউল আলম ভূঁইয়া এবং আবু সাইদ খান, দুজনকে আবারও স্বাগত। আবু সাইদ খান, পাহাড়ের যে ঘটনা ঘটে যাচ্ছে, মানে ঘটে গেল, বিশেষত 2 দিন ঘটলো আর কি পরপর, এরপর থেকে প্রশাসনও তৎপর, মোটামুটি এখন পর্যন্ত কুকি চীনের 2 জনকে ধরা হয়েছে। সেই জায়গাটায় এই পাহাড়টা তো শান্ত হয়ে উঠেছিল, আবারও অশান্ত কেন আমরা পারলাম না, সেটা নিয়ে নিশ্চয়ই আলোচনা হওয়া উচিত। সেটা তো বটেই। তো ঘটনা হয় কি, যে ঘটনাটা আমিও বুঝতে পারি না যে কিভাবে এরকম ভয়াবহ হয়ে উঠলো। তাদের সঙ্গে তো আলোচনা চলছিল, তো হঠাৎ করে তারা এই পর্যায়ে আঘাত করলো। তো এখানে পুলিশ প্রশাসন, গোয়েন্দা সংস্থা, তারা কিছু আন্দাজ করতে পারলো না। এই ব্যাপারটা কিন্তু আমার কাছে মনে হয় যে বিষয়টাকে কি আমরা আমাদের পুলিশ প্রশাসন
সংশ্লিষ্টরা খুব গুরুত্বের সঙ্গে দেখেছিল কিনা। তো এখন গুরুত্বের সঙ্গে দেখছে, কিন্তু ইতিমধ্যে ঘটনাটা কিন্তু একটু গড়িয়ে গেছে। সমস্যাটা, পাহাড়ের সমস্যাটার সঙ্গে অন্যান্য আঞ্চলিক সংস্থাগুলোর এক ধরনের যোগসূত্র তৈরি হয়েছে। তো এইটা অর্থাৎ যে মিজোরামে মিজোদের সঙ্গে এবং চীন স্টেটে চীন এবং কুকি চীন অর্থাৎ বোম এবং এখানে অন্যান্য সম্প্রদায়গুলোর সঙ্গে তাদের এক ধরনের মানে একই, তারা নিজেরা একই বংশোদ্ভূত কিংবা একই জাতিসত্তার মানুষ বলে তারা মনে করে, এবং সেখানে এই ধরনের একটা নেটওয়ার্ক ডেভেলপ করেছে, যেটা আমাদেরকে বিবেচনায় নিয়ে সেইভাবে ডিল করা দরকার, অত্যন্ত সাবধানে ডিল করা দরকার। তবে সামরিক সমস্যাই এর সমাধান নয়, এর সঙ্গে সামাজিক এবং রাজনৈতিক ভাবেও বিষয়টাকে দেখা উচিত এবং কিভাবে তাদেরকে কাছে টানা যায় এটা আমাদের দেখা দরকার। আর একটা হচ্ছে খেয়াল রাখতে হবে, সামরিক এই অভিযানের মধ্য দিয়ে বম সম্প্রদায় কিংবা অন্যান্য সম্প্রদায়ের ভিতর যেন কোনো কষ্টবোধ তৈরি না হয় এবং তাদেরকে যেন আপনার করেই গ্রহণ করে। কেন অনেক সময় দেখা যায় যে এই ধরনের অভিযানে তো অপরাধীদেরকে খুঁজতে গিয়ে সাধারণ নিরহরা মানুষরাও অনেক সময় কিন্তু তারা হয়রানির শিকার হয়, এমন কিছু যেন না ঘটে। এবং এটা ইতিবাচক দিক যে সরকারের পক্ষ থেকে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বলেছে আলোচনার দ্বারটা খোলা থাকবে। আমার মনে হয় আলোচনা এবং অভিযান দুটোই পাশাপাশি থাকা উচিত। কেবল সামরিকভাবে সমস্যার সমাধান হবে না, এবং তারা যে এই দেশে তাদের নিরাপত্তা এবং এখানে সংখ্যালঘু জাতিসত্তা হিসাবে তাদের অধিকার নিশ্চিত রয়েছে সংবিধানে, এবং বাস্তবে যেন তার প্রতিফলন ঘটে সেই নিশ্চয়তা, সেই গ্যারান্টি আমার মনে হয় বম সহ অন্যান্য সম্প্রদায়কে দেওয়া উচিত বলে আমি মনে করি। জি, অধ্যাপক শফিউল আলম ভূঁইয়া, আপনার বিশ্লেষণ শুনতে চাই, কারণ হঠাৎ করে তাদের সঙ্গে যেটা বলা হলো, সাইদ খান বললেন আলোচনা চলছিল, আলোচনার এই মধ্য দিয়ে তারা মাঝখান দিয়ে লুটপাট চালালো কেন? এটা নিশ্চয়ই অবশ্যই একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন। কেন তারা যে আলোচনা তো করছে, সরকার তো তাদের সাথে আলোচনা করে তাদের যদি কোনো ক্ষোভ বিক্ষোভ থাকে, তাদের কোনো সমস্যা থাকে, সেটা দূর করার চেষ্টা করছে। এর মধ্যে কেন তারা আক্রমণে গেল? তো এক্ষেত্রে আপনার যেটা পরিষ্কার হওয়া দরকার যে সরকারের পক্ষ থেকে এবং আইন শৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে যারা আলোচনা করছিলেন তারা হয়তোবা বিষয়টাকে খুব সহজভাবেই নিয়েছিলেন। আমরা এটাকে একভাবে দেখতে পারি যে একেবারে ধরে নিয়েছিলেন যে তারা যেহেতু আলোচনায় আছে তারা এই ধরনের কোনো কর্মকাণ্ড করবে না। তো আরেকটা দিকে দেখলে যে হয়তো আমাদের গোয়েন্দা ব্যর্থতা এখানে খুব স্পষ্ট, যে গোয়েন্দা সংস্থাগুলোর তো সবসময় এই ধরনের গ্রুপগুলোর প্রতি একটা নজর রাখা দরকার। তো তাদের নজরদারির মধ্যে গ্রুপগুলো আছে কিনা, থাকলে কিভাবে এই যে এতগুলো ব্যাংক তারা লুট করলো, কারণ এই ব্যাংক লুটের মধ্য দিয়ে তারা কিন্তু বেশ কয়েকটি মেসেজ দিল। সেটা হচ্ছে যে তারা চাইলে যে কোনো কিছুই করতে পারে, তারা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকেও পরোয়া করে না, তারা একটা শক্তি হিসাবে আবির্ভূত হচ্ছে, এই ধরনের বার্তা কিন্তু তারা দিয়েছে। তো এখন এই যে এই ধরনের বার্তা যে দিচ্ছে, এই বিষয়টাকে খুব সহজভাবে দেখার সুযোগ নেই। কারণ হচ্ছে যেহেতু মিয়ানমারে সামরিক বাহিনীর সাথে বিভিন্ন আপনার এই যে এথনিক যে বাহিনীগুলো আছে তারা লড়াই করছে, সেই মিয়ানমারের বাহিনীগুলোর সাথে এই কেএনএফ এর কোনো যোগাযোগ আছে কিনা সেই জায়গা থেকে, কারণ কেএনএফ যেই জাতিগোষ্ঠী থেকে তৈরি হয়েছে সেই জাতিগোষ্ঠীর কেউ মিজোরাম এবং মিয়ানমারের কোনো জায়গায় আছে। তো সেইটার কানেকশনটাকে একটু খতিয়ে দেখা। দ্বিতীয়ত হচ্ছে যে তারা কি নিজেদের উদ্যোগে এই ধরনের আচরণ করেছে, না বাহির থেকে কেউ তাদেরকে উস্কানি দিচ্ছে, যে কোনো বহিঃশক্তি বা আন্তর্জাতিক কোনো শক্তি কি তাদেরকে মদত দিচ্ছে কিনা সেটা খুঁজে বের করা। তারপরে আপনার আলোচনা তো অব্যাহত রাখতেই হবে। আলোচনা, যেটা সাইদ ভাই বলছিলেন, আলোচনা এবং অভিযান দুটোই রাখতে হবে। পাশাপাশি যে অভিযান পরিচালনার ক্ষেত্রে এই যে বম সম্প্রদায়ের সাধারণ মানুষের সহযোগিতা নেওয়া, সাধারণ মানুষকে আস্থায় নেওয়া, যে আমরা যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী শুধুমাত্র অস্ত্রধারী সন্ত্রাসী এবং দুষ্কৃতিকারীদের বিরুদ্ধে কাজ করছে, সাধারণ বম সম্প্রদায়ের মানুষের প্রতি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কোনো বিদ্বেষ নেই, এইটা নিশ্চিত করা, তাদেরকে আস্থায় নেওয়া। পাশাপাশি আমাদের প্রতিবেশী রাষ্ট্রগুলোর সাথে যোগাযোগ করা, যে প্রতিবেশী রাষ্ট্রগুলোর বিশেষ করে এই যে পার্বত্য চট্টগ্রাম যে সীমান্ত এলাকায় যে
এই যে আপনার ক্ষুদ্র নৃগোষ্ঠী বা জাতিগোষ্ঠীগুলো আছে, তাদের কিন্তু আপনার পারিবারিক এবং তাদের বংশগত যোগাযোগ কিন্তু সীমান্তের ওপারে রয়েছে। তো সেই কারণে আপনার প্রতিবেশী রাষ্ট্রগুলোর সাথে এই বিষয়ে একটা যোগাযোগ থাকা দরকার। তবে এই যে কুকি চীনের কর্মকাণ্ড উত্থান নিয়ে অনেকদিন ধরেই কিন্তু মিডিয়াতে গুঞ্জন শোনা যাচ্ছিল, কিন্তু এইভাবে সশস্ত্র আত্মপ্রকাশের ঘটনাটা এই প্রথম। কারণ তাদের একটা ক্ষোভ আছে, সেটা হলো যে আপনার তারা চাকমাদের বিরুদ্ধে তাদের ক্ষোভটা, যে চাকমা সম্প্রদায় যেহেতু সবচেয়ে বড় সম্প্রদায় পার্বত্য চট্টগ্রামে, এই আমরা যদি ক্ষুদ্র নৃগোষ্ঠী বলি তাদের মধ্যে সবচেয়ে বড়, তো তারাই সমস্ত জায়গায় প্রতিনিধিত্ব করে, সমস্ত জায়গায় তাদেরই আধিপত্য। সেইটার বিপরীতেই কিন্তু কুকি চীনরা যে বম সম্প্রদায় দাঁড়ানোর চেষ্টা করেছে। তো সেই জায়গাটাতেও একটু অ্যাড্রেস করা, যে যে পার্বত্য চট্টগ্রামের যে উন্নয়ন কর্মকাণ্ড থেকে শুরু করে বিভিন্ন কর্মকাণ্ডে সকল সম্প্রদায়কে সম্পৃক্ত করা, কোন সম্প্রদায় যাতে নিজেদেরকে বঞ্চিত মনে না করে। সরকার তো সকল সম্প্রদায়, রাষ্ট্র সকল সম্প্রদায়, সেই বিষয়টা নিশ্চিত করা, এবং পাশাপাশি এই যে সামরিক বাহিনী, বেসামরিক বাহিনী সব ধরনের তৎপরতা অব্যাহত রাখা। অবশ্যই আমরা দেখছি, মানে অব্যাহত তো আছেই। যৌথ বাহিনী যদিও আগে থেকেই ছিল, তার মধ্যে থেকেই কিন্তু এইরকম ঘটনা ঘটে গেল। আপনারা যেটা বলছেন যে দুজনের কথা থেকে একটা জিনিস, যে যারা গোয়েন্দা তাদের তথ্যে কোনো ঘাটতি ছিল কিনা, তাদের তথ্যে কোনো গরমিল ছিল কিনা, তারা এই খবরটা আগে দিতে পারলো না কেন, সেটি নিয়ে আলোচনা হতে পারে, সেই জায়গাটা আলোচনা যাবে। কিন্তু এর মধ্যে এই পাহাড়ের যদি আমরা বিচ্ছিন্ন ঘটনা ধরি, এই বিচ্ছিন্ন ঘটনা কিন্তু রাজনীতি শুরু হয়ে গেছে। একটি দল বলছে এটি যে বাংলাদেশের যে ভঙ্গুর নিরাপত্তা ব্যবস্থা, সেটির একটি প্রমাণ বান্দরবানের এই ঘটনা। সেটি আসলে কতটুকু ভঙ্গুর বাংলাদেশের নিরাপত্তা ব্যবস্থা, সেটি নিয়ে একটু আলোচনা করতে চাই, যে এটা নিয়ে আসলে পলিটিসাইজ করার কতটুকু সুযোগ রয়েছে। একটা বিরতি নিয়ে এসে এই বিষয়টা নিয়ে আলোচনা করতে চাই। দর্শক, নিটল টাটার বিরুদ্ধে সংবাদ সম্প্রসারণে আরও একটা বিরতি নিচ্ছি, সঙ্গে থাকবেন। বিরতির পর আবার স্বাগত নিটল টাটার বিরুদ্ধে সংবাদ সম্প্রসারণে। সঙ্গে আছেন অধ্যাপক ডক্টর শফিউল আলম ভূঁইয়া এবং আবু সাইদ খান, দুজনকে আবারও স্বাগত। আবু সাইদ খান, আমি যেটা প্রসঙ্গক্রমে বলতে চাচ্ছিলাম, যে বান্দরবানের ঘটনার পরপরই একটা দলের পক্ষ থেকে বলা হলো যে দেশের ভিতরে নিরাপত্তা ভঙ্গুর, দেশের এই বিদেশি রাজনৈতিক নীতি বা বিদেশি কূটনীতি এক ধরনের নমনীয় নীতির কারণে এরকম ঘটনা ঘটছে। মানে এটার সাথে সম্পর্কটা কীরকম আমি ঠিক জানি না, আপনি যদি এটা বিশ্লেষণ করতেন। মানে সৈয়দ মুস্তাফারি লিখেছেন যে দুইজন বাঙালি এক জায়গায় হলে ঝগড়া করে। এই কথাটা পলিটিশিয়ানদের জন্য বেশি সত্য। দুইজন পলিটিশিয়ান কারণে অকারণে ঝগড়া করে। যেমন ধরুন, যে সরকার যদি কোনো পদক্ষেপ গ্রহণও করে, বিরোধী দল সেটার বিরোধিতা করে। আবার বিরোধী দল যখন সমালোচনা করে, যৌক্তিক সমালোচনা করে, সরকার সেটা মানতে রাজি হয়। তো এই জন্য আমার মনে হয় কিছু গুরুত্বপূর্ণ ইস্যু আছে, যেমন এই ধরনের একটি স্পর্শকাতর বিষয়, ব্যাপারটা কিন্তু আমরা সম্ভবত হারিয়ে ফেলেছি আবু সাইদ খানকে। আমরা এই সেম প্রসঙ্গ নিয়ে ডক্টর শফিউল আলম ভূঁইয়ার কাছ থেকে একটু শুনি, তারপর আবার চেষ্টা করবো আবু সাইদ খানের সাথে যুক্ত হওয়ার। আমরা সঙ্গত কারণে প্রত্যাশিত ছিল, হ্যাঁ সঙ্গত কারণে প্রত্যাশিত ছিল যে সরকার এবং বিরোধী দল বিষয়টাকে গুরুত্বের সাথে দেখবেন এবং একই সুরে কথা বলবেন, কিন্তু আমাদের দেশে তো আর একই সুরে কথা বলেন না। তো যা হোক, তবে আমার কাছে মনে হয় যে এই ব্যাপারটা নিয়ে রাজনৈতিক বিতর্ক করা ঠিক না। এই ব্যাপারটাকে মানে দেশের গুরুত্বপূর্ণ সমস্যা হিসাবেই দেখা উচিত। কেননা এই সমস্যার সাথে তো আরো যেখানে সীমান্ত, দুটো সীমান্তই কিন্তু, বিশেষ করে এখানে চীন স্টেট, মানে মিয়ানমারের চীন স্টেট, সেখানে তো সংঘাত লেগে আছে, মিজোরামেও সংঘাত আছে। এবং এই পরিস্থিতিতে বাংলাদেশের এই ধরনের ঘটনাটা, এটাকে আমরা ছোট করে দেখতে চাই না। এবং এই ব্যাপারগুলোকে রাজনৈতিক নেতৃত্ব, সরকার এবং বিরোধী দল উভয়ই এই বিষয়গুলোকে গুরুত্বের সাথে দেখবেন এবং একই সুরে তারা জাতীয় স্বার্থকে সামনে রেখে কথা বলবেন, সেটা আমরা প্রত্যাশা করি। অহেতুক রাজনৈতিক বিতর্ক এড়িয়ে চলাটাই সঙ্গত বলে আমি মনে করি। ওই জায়গাটা আমি আপনার কাছ থেকে আরও একটু স্পষ্ট করে জানতে চাই, যে এটা তো দেশের নিরাপত্তা বা দেশের ভেতরের একটা বড় সংকট, তাই না? সেটা তো সবাই মিলে একসাথে কথা বলবো। সেখানে একজনের উপর দায় দিয়ে দিচ্ছি, বলছি বিদেশিদের এখানে হাত আছে, বলছি যে নমনীয় পররাষ্ট্রনীতি, এই কথাগুলো দেশপ্রেমের ক্ষেত্রে কি কতটা ঠিক আমি ঠিক জানি না। হ্যাঁ, এখন হচ্ছে যে কতগুলো জিনিসকে যেভাবে দেখা উচিত, যে
সমালোচনাও করা যায়, কিন্তু আক্রমণাত্মক হওয়াটা আমার মনে হয় ঠিক না। সমালোচনা তো হতেই পারে, যে কোথায় দুর্বলতা সেটা তো চিহ্নিত করতে পারে। আর সরকারেরও উচিত হচ্ছে যে সব সমালোচনাকেই তুড়ি মেরে উড়িয়ে দেওয়া ঠিক না। আমার মনে হয় যে বাস্তব এই পারস্পরিক বোঝাপড়ার ক্ষেত্রে আমার মনে হয় এখানে একটা সমস্যা রয়েছে। আমরা তো ভারতের ক্ষেত্রেও দেখি কিছু কিছু ইস্যুতে তারা এক হয়ে যায়। তো সেখানে কংগ্রেস, বাম, এমনকি মোদী সরকারের কোনো কোনো ইস্যুতে তারা এক হয়ে যায়, কিন্তু আমরা কোনো ইস্যুতে কখনো এক হতে পারি না। কেবলমাত্র আমরা দেখেছি যখন সংসদে সবাই ছিলেন এবং সেখানে শুল্কমুক্ত গাড়ি আমদানির ক্ষেত্রে এক সুরে, এরকম যে একটা ব্যাপার দেখি যেখানে ব্যক্তি সুবিধার ব্যাপার আছে, তাছাড়া তো এক সুরে কথা বলেন না। তবে আমার মনে হয় যে পার্বত্য চট্টগ্রামের বিষয়টাকে ছোট করে দেখার সুযোগ নেই। এখানে নিরাপত্তার দুর্বলতা আছে কিনা, সমস্যাটা কোথায় এবং কোন গভীরে, এটা একটা হতে পারে। আর একটা হতে পারে যে জিনিসটা নিয়ে হচ্ছে যে অনেক সময় মানে চাকমা, মারমা কিংবা বম সম্প্রদায়ের মধ্যে এক ধরনের লাগালাগি ছিল। সেই ক্ষেত্রে কেউ তৃতীয় পক্ষ বাতাস দিতে পারে এবং দিয়েছেও বলে শোনা যায়। এইগুলোকে আমাদের সতর্ক থাকা উচিত এবং এইভাবে মানে সংঘাত লাগিয়ে সমস্যার সমাধান করা যায় না, বরং পারস্পরিক সৌহার্দ্য স্থাপনের জন্যই সরকারের ভূমিকা নেওয়া উচিত বলে আমি মনে করি। জি, একদম পরিষ্কার। অধ্যাপক শফিউল আলম ভূঁইয়া, আপনার বিশ্লেষণ শুনবো। যেমন ধরেন, এই যে দুঃখজনক হলেও সত্যি যে আমাদের বিরোধী দল, বিশেষ করে বিএনপি, কখনো গঠনমূলক সমালোচনা করে না। এই গত কয়েক বছরে অন্তত সেটা লক্ষ্য করা যায়নি। কারণ হচ্ছে যে আমাদের বিরোধী দল সবকিছুকেই একটা সরকারকে আক্রমণ করা এবং রাজনীতি করার বিষয়বস্তুতে পরিণত করে ফেলে। তো যার ফলে এইরকম সেন্সিটিভ ইস্যু, যেটা এখনো আমাদের কাছে স্পষ্ট নয় যে কেন এটা ঘটেছে, এবং কারণ হচ্ছে যে ওই যে ঘটনা জানবার আগেই যে আমরা বিবৃতি দিয়ে দেই যে এখানে বিরোধী পক্ষ দায়ী বা কূটনৈতিক ব্যর্থতা আছে। তো এই বিষয়গুলো হচ্ছে আপনার একেবারে যেটাকে বলা যায় অপরিপক্ক চিন্তার একটা বহিঃপ্রকাশ, যেটা কংগ্রেস বা ভারতের দিকে তাকালে কংগ্রেস বিজেপিও এক হয়ে যায়। এখন এই মুহূর্তে কংগ্রেস বিজেপির মধ্যে একেবারে দা কুবরা সম্পর্ক চলছে, কিন্তু এখন ভারতের স্বার্থ সংশ্লিষ্ট কোনো বিষয় বা ভারতের সীমান্ত কোনো সমস্যা বা ভারতের স্বার্থের বিরুদ্ধে কোনো কর্মকাণ্ড যদি সংঘটিত হয়, আপনি দেখবেন যে ভারতের সকল রাজনৈতিক দল আপনার একত্রিত হয়ে একটা অবস্থানে চলে আসে। কিন্তু আমাদের এখানে সেটা হয় না। তো এই যে কুকি চীনের ইস্যুটা, যে হঠাৎ করে তারা যে এই সশস্ত্র আত্মপ্রকাশ করেছে আক্রমণের মধ্য দিয়ে, এটা কেন করলো এটা খতিয়ে দেখা দরকার। যেমন বিরোধী দলের অবস্থানটা হওয়া উচিত ছিল যে এটা কেন হলো, এটা বা সরকার আগে থেকে জানতে পারলো না কেন, গোয়েন্দা সংস্থাগুলো আগে থেকে জানতে পারলো না কেন, সেই জায়গাটায় জোর দেয়া। তো সেই জায়গায় জোর না দিয়ে আপনার এটাকে একটা রাজনৈতিক ফুটবলে পরিণত করার চেষ্টা করা হচ্ছে। তো কিন্তু সরকারকে খুব আপনার ধীরস্থির ভাবে অত্যন্ত বুদ্ধিমত্তার সাথে এই পরিস্থিতিটা হ্যান্ডেল করতে হবে। তবে আমি এখনো মনে করি যে এটা খুব বড় কোনো সমস্যা নয়, এটা ছোট একটা সমস্যা, বা এমন হতে পারে যে এটা বড় কোনো সমস্যার আলামত, যে ওই জায়গাটায় এমন কিছু হচ্ছে যে যেটা পরবর্তীতে একটা বড় আকার ধারণ করতে পারে, কিন্তু এখনো এটা খুবই ক্ষুদ্র পর্যায়ে আছে। তো সেইটা যদি আপনার আমাদের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীতে অভিযান শুরু করেছে, সেনাবাহিনীও তৎপরতা শুরু করেছে, তো যে কেন ঘটেছে এবং ভবিষ্যতে যাতে এই ধরনের ঘটনার পুনরাবৃত্তি না হয় সেইটার ব্যবস্থা করা। পাশাপাশি আমাদের সকল রাজনৈতিক দলগুলোর দায়িত্ব হবে যে অন্তত রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ ইস্যুতে, আমাদের সীমান্ত সংক্রান্ত বিষয়ে, আমাদের সার্বভৌমত্বের প্রশ্নে, আমাদের জাতীয় স্বার্থের প্রশ্নে, এই সমস্ত জায়গায় সকলের এক সুরে কথা বলা, যে এক জায়গায় আসা যে আমাদের এই রাজনীতি, যে বিভেদের রাজনীতি আর কতদিন চলতে, এই প্রশ্নটা সবাইকে করা যে আমরা কি কোনো জায়গায় এক হতে পারবো না, যে আমরা কি জাতীয় স্বার্থে এক জায়গায় আসতে পারবো না। যদি না আসতে পারি তাহলে দেখা যাবে যে আপনার আমাদের এই বিচ্ছিন্নতার সুযোগ নিয়ে বিচ্ছিন্নতাকামী শক্তিও কিন্তু মাথা চারা দিয়ে উঠবে। তো সেই কারণেই আপনার এই বিষয়ে আমাদের একটা জাতীয় ঐক্যমত দরকার। জি, শুধু মানে সমালোচনার জন্য সমালোচনা নয়, জাতীয় ঐক্যমত দিয়ে আসলে এই সমস্যার সমাধান করা উচিত। আপনি যেটা বলেছেন যে খুব স্পষ্ট, খুব সুন্দর, যে ভিতরে বড় কোনো ঘটনা ঘটছে কিনা, সেটার প্রথম আলামত কিনা সেটাও দেখা উচিত। আপনার নিশ্চয় খেয়াল আছে বেশ কিছুদিন আগে, মানে খুব বেশ কিছুদিন না, কিছুদিন আগে র্যাব
অভিযান চালিয়ে সেখান থেকে জঙ্গিদেরকে গ্রেপ্তার করেছে এবং দেখা গেছে সেখানে কুকি চীনের কাছ থেকে তারা সশস্ত্র যুদ্ধের প্রস্তুতি নিচ্ছিল। সেখানতে এরপরে মনে হয় অভিযানটা একটু স্থবির হয়ে গেছে কিনা আমি জানি না, আপনি যদি একটু ফোকাস করতেন। না, যেমন এই ধরনের সশস্ত্র গোষ্ঠী যারা, তারা তো তারা যখন সশস্ত্র হওয়ার ব্যাপারে তাদের অনেক ধরনের উদ্দেশ্য থাকতে পারে। একটা উদ্দেশ্য থাকতে পারে হচ্ছে তাদের যে সশস্ত্র শক্তিকে ব্যবহার করে তাদের অবস্থান সংহত করা। একটা হচ্ছে তারা যদি আপনার স্বার্থ সংশ্লিষ্ট হয়, তাদের এলাকায় তাদের যে স্বার্থ সংরক্ষণ করা, আপনার তাদের যে ভাগ বাটোয়ারার বিষয় সেইটা নিশ্চিত করার জন্য এটা একটা। তারপরে তাদের কোনো রাজনৈতিক মানে সকল কিছু মাথায় রেখে অন্তত মানে অভিযানটা একটু যৌথভাবে হোক, ভালোভাবে হোক, এবং এই যে সন্ত্রাসী গোষ্ঠী মাথাচাড়া দিয়ে উঠছিল তাদেরকে ধরা হোক খুব শিগগিরই, যেন সেটা সমাধান হয়, আমরা সেটাই কামনা করি। সময় একদম শেষ। অধ্যাপক শফিউল আলম ভূঁইয়া এবং আবু সাইদ খান, দুজনকে অনেক ধন্যবাদ, কৃতজ্ঞতা আজকে আমাদেরকে সময় দেওয়ার জন্য। দর্শক, এই ছিল নিটল টাটা নিবেদিত আজকের সংবাদ সম্প্রসারণে। ডিবিসির সঙ্গে থাকবেন।